বন্দিখানা, জেলখানা, আটক স্থান মনে হয়নি। এবং তিনি একেবারে স্বাচ্ছন্দ্যে একজন রাষ্ট্রীয় অতিথি, রাষ্ট্রীয়ভাবে যে প্রোটেকশন প্রোটোকলে আছেন সেভাবেই ছিলেন, তিনি সেভাবে কথা বলেছেন। ফলে যে অর্বাচীনেরা বলে যে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় আনবো, এই প্রত্যর্পণ চুক্তি কিন্তু যে কয়টা পৃষ্ঠা, আমার মনে হয় এগুলো এরকম পড়েও নাই। কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ হয়? বন্দী হতে হবে, দ্বিতীয়ত তার জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে ভাবে শঙ্কিত থাকবে না, তৃতীয় হচ্ছে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার না, ইত্যাদি ইত্যাদি। তো শেখ হাসিনার ক্ষেত্রে তো প্রথমটাই নাই, পরের গুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন নাই, কারণ তিনি আদৌ বন্দী নন। তিনি ভারতের কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে গিয়েছিলেন, সেই মর্যাদায় তিনি আছেন। কাজে আমাকে তার একজন আইনজীবী প্রত্যর্পণ। বলেছেন, যে অতি সম্প্রতি সরকার বা আইসিটি মন্ত্রণালয়, আইসিটি আর কি, নতুন করে একটা মানে শুরু করছেন যে শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনেই ভিসা এবং পাসপোর্ট ছাড়া অন্য দেশে প্রবেশ করেছেন, সেই জন্য তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদেরকে দেখানো হবে যে তারা বন্দী। এরকম কিছু আপনি জানেন কিনা? দেখুন, আমি খুব মার্জিত ভাষা ব্যবহারের পক্ষে। অনেকেই হয় কি, মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন জিনিস টিনিস সেবন করলে কথাবার্তায় ঠিক থাকে না। অনেক আইনের ব্যাখ্যা দিচ্ছেন পলিটিক্যাল পারসেপশন থেকে। আইন এরকম না, এবং এ জাতীয় কথা যারা বলছেন তারা নির্বোধের মতো বলছেন। আইনের এবিসিডি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই, আমি চ্যালেঞ্জ করে বললাম। কারণ জামায়াত ইসলামী, এনসিপি এবং সরকারের মানে নীতি নির্ধারকের অনেকে বলছেন যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে না, বা তিনি তার কোনো আইনি অধিকার নেই আপিলের আবেদন জানানোর, মানে আদালতে যাওয়ার তার কোনো, তিনি সরাসরি নাকি গ্যালোতে চলে যাবেন, তাকে সরাসরি ম্যানিলা রোপে নিয়ে ঝুলানো হবে, এসব কথা পর্যন্ত বলা হচ্ছে। একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে বলুন, একজন বাংলাদেশি নাগরিক এবং সাবেক প্রধানমন্ত্রীকে দেশে প্রবেশে বাধা দেওয়ার কোনো সাংবিধানিক বা আইনি ভিত্তি আদৌ আছে কিনা? শেখ হাসিনার বাবার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আধুনিক সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বেই যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, তাদের দর্প চূর্ণ হয়েছে। বাংলাদেশটা সৃষ্টি যারা করেছে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেবে না, এই দাম্ভিকতার কথা যারা বলে তাদের দর্প অতীতে চূর্ণ হয়েছে। যুদ্ধ অপরাধীদের বিচার করার সময় অনেকে বলেছিল যে তারা ফুলে ফেপে শাখা প্রশাখায় বিস্তৃত, তাদের বিচার করতে যাওয়ার দুঃসাহস শেখ হাসিনা দেখাতে পারবে না। আপনার মনে আছে কাদের মোল্লার বিচারের পরে জন কেরি এবং বান কি মুন ৩৫ মিনিট ফোন করে শেখ হাসিনাকে বলেছিলেন এই বিচার প্রক্রিয়ার কার্যকারিতা যেন তিনি স্থগিত করেন। শেখ হাসিনা হিলারি সম্ভবত, ক্লিন্টন বলেছিলেন। আমি বলছি যে সম্ভবত শেখ হাসিনা অনুধাবন করছিলেন যে আমার মহান মুক্তিযুদ্ধে তোমরা স্প্লিট পাঠিয়েছিলা, সেই যুদ্ধ আমরা বিজয়ী হয়েছি। সেই যুদ্ধে ৩০ লক্ষ মানুষ তাদের আত্ম উৎসর্গ করছে, ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছে। আবার সেই দেশের অপরাধীদের রক্ষা করার জন্য তোমরা তদবির করছো। শেখ হাসিনা কিন্তু সেই বিশাল ক্ষমতাবান ব্যক্তিদের তদবির শোনেন নাই। কাজে ওরা দর্প দেখিয়ে যা করছিল সেই দর্প কিন্তু চূর্ণ হয়ে গেছে তাদের। দ্বিতীয়টা দেখবেন, শেখ মুজিবকে, বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তান এবং এর কলকাঠি নেড়েছিল জুলফিকার আলী ভুট্টো। সেই মৃত্যুদণ্ডের পরে মিয়ানওয়ালী কারাগারে তাকে মৃত্যুদণ্ডাদেশ পড়ে শোনানোর পরে তাকে একটা কবর দেখিয়ে বলা হয়েছিল যে তোমাকে এখানে সমাহিত করবে, তোমার কোনো চাহিদা আছে কিনা। বঙ্গবন্ধু বলেছিলেন আমার একটাই চাহিদা আছে, মৃত্যুর পর আমার লাশটা বাংলাদেশে পাঠিয়ে দিও। বঙ্গবন্ধুর মৃত্যুদণ্ড ওরা কার্যকর করতে পারে নাই। যিনি প্ল্যান করেছিলেন সেই জুলফিকার আলী ভুট্টো কিন্তু মৃত্যুদণ্ডে দণ্ডিত হন এবং তার দণ্ড কার্যকর হয়। কাজে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেবেন না, তার দণ্ড কার্যকর করবেন, এই দাম্ভিকতা তো তাদের পূর্বপুরুষরা ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা করে ১৯৬৯ সালে তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল। ৪ জন সাক্ষীর সাক্ষী হয়েছিল, ৩ জন বিচারকের ট্রাইব্যুনাল হয়েছিল। ওই ট্রাইব্যুনাল কিন্তু জনরোষে বিচারকরা পালিয়ে যান, ট্রাইব্যুনাল আগুনে পুড়িয়ে যায়। কাজে পাকিস্তানের উদাহরণটা দিলাম আর আগরতলা ষড়যন্ত্র মামলার কথা বললাম। এখানেও কিন্তু এখন যারা হুমকি ধুমকি দিচ্ছেন তাদের পূর্বসূরীরা, তাদের বাপ দাদারা এই প্রক্রিয়াটা করেছিল। শেখ হাসিনাকে ফাঁসি তো ঝোলাবার মতো ক্ষমতা, আমি আল্লাহর উপর ভরসা রেখে বলি, ওরা তো দূরের কথা, ওদের
পূর্ব পাকিস্তানের যে প্রতিপক্ষ ছিল অর্থাৎ পশ্চিম পাকিস্তানিরা, তারা সহ তাদের যে বড় বড় রাষ্ট্র আছে, এরা সম্মিলিত ভাবে রাখে না। ইনশাল্লাহ সেটা প্রমাণিত হবে। সমরেজাল করিম, আপনি খুব মানে মেটাফরিক্যালি একটা কথা বলেছেন, আমি সেই কথাটাকে আবার আপনার কাছে রিপিট করব। সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে ফাঁসি দেওয়ার পেছনে কাজ করছিলেন ভুট্টো, এবং ভুট্টোর ফাঁসি হয়েছে। শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার পেছনে কাজ করছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস তো ইতোমধ্যেই সংবিধান লঙ্ঘন করে ৭-এর ক ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার অপরাধ করে ফেলেছেন। শুধু সেইটা না, ডক্টর ইউনূসের অপরাধ এত বেশি অপরাধ হয়েছে যে ওকে যদি ৩০০-৪০০ বছর বাঁচিয়ে রাখা হয় কোনোভাবে, তাতেও বিচার শেষ করা যাবে না, এত অপরাধ করেছে। আমি আপনার এই সংক্ষিপ্ত সময় হয়তো সংকুলন হবে না, ওর অপরাধ আমি ক্যাটাগরিকে বলতে পারি যে ১০০ বছর বিচার করলে বিচার শেষ হবে না। রাষ্ট্রদ্রোহিতার মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার অপরাধ ছাড়াও ও এত অপরাধ করেছে যে আমার মনে হয় পৃথিবীর বুকে কোন একটা ব্যক্তি এত অপরাধ দ্বিতীয় কেউ করেছে কিনা আমার জানা নাই। কাজে এই ইউনূস এবং ইউনূসের যারা পৃষ্ঠপোষক দেশে এবং দেশের বাইরে, এদের প্রত্যেকেরই টুডে অর টুমোরো বিচার হবে। আপনার মনে আছে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সের দোহাই দিয়ে বঙ্গবন্ধুর খুনিরা বলতো আমাদের কেউ কিছু করতে পারবে না, আমরা প্রোটেক্টেড। তাদের দর্প কিন্তু চূর্ণ হয়েছে। কাজে এখনো বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা দাম্ভিকতা দেখায়, তাদের দর্প চূর্ণ হবে সেদিন খুব দূরে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন এবং সংসদ সদস্য হয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আজাদ দেশে ফিরে আইনি সুবিধা পেয়েছেন। তাহলে শেখ হাসিনার ক্ষেত্রে তারা মানে কেন বলছে, কি কারণে বলছে যে তার কোনো আইনি প্রতিকার বা আত্মসমর্পণের সুযোগ নেই? আইনের দৃষ্টিতে মানে আইনকে কি তারা জাস্ট একটা খোলামকুচি মনে করছে বলে মনে করেন? বা আমার এখানে একটু ফানি জিনিস মনে হয়, তারা ঠিকই আছে। এই কারণে ঠিকই আছে যে যুদ্ধ অপরাধীদের বিচার করেছিল শেখ হাসিনা সরকার, অর্গানাইজ করেছিল। বিচার করেছে কোর্ট, শেখ হাসিনা সরকার অর্গানাইজ করেছিল। সেখানে মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ থেকে শুরু করে যাদের মৃত্যুদণ্ড হয়েছে এবং অ্যাপিলেট ডিভিশনে রিভিউর পরে সেটা কার্যকর হয়েছে, সেই বেদনার রক্তক্ষরণ তাদের শেষ হয়নি। কাজে তারা শেখ হাসিনার ক্ষেত্রে অন্যরকম ভাববেন, এটাই তো স্বাভাবিক। ধরুন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল তো একটা ডিউ প্রসেসে এই ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালের জাজমেন্টের পরে তিনি কিভাবে বাংলাদেশে আসলেন, কিভাবে তিনি ট্রাইব্যুনালে যাওয়ার পর দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, কিভাবে এটিএম আজহার আপিল রিজেক্ট হওয়ার পরেও আজহার কিভাবে মুক্তি পায়। যখন সিনারিওটা চেঞ্জ হয় তখন আইন কানুন, কোর্ট, বিচার ব্যবস্থা যারা ক্ষমতাসীন হয়ে দাঁড়ায়, তারা যেমন করে ব্যবহার করে, এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু সেটা দৃশ্যমান। এই জন্য তারা আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ড আদেশ আপিল করে কোনো খালাস হয়নি। এটিএম আজহারের আপিল খারিজ হয়ে যাওয়ার পরে রিভিউ হচ্ছে রেয়ার এন্ড রেয়ারেস্ট কেসে, যদি আইনের ন্যূনতম কোনো ঘাটতি দেখা যায় সেই ক্ষেত্রে হতে পারে। তেমন কিছু না থাকা সত্ত্বেও তারা মুক্তি পেয়েছেন। যেভাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সকলকে ফিজিক্যালি অ্যাসল্ট করার কথা বলে তাড়িয়ে দিয়ে নতুন একটা বিচার ব্যবস্থা তৈরি করে এই ট্রাইব্যুনালের ব্যবস্থা তৈরি করেছেন, এটা সম্পূর্ণরূপে একটা মক ট্রায়াল, বানোয়াট ট্রায়াল, পলিটিক্যালি মোটিভেটেড ট্রায়াল। এবং এই বিচার ব্যবস্থার হচ্ছে সম্পূর্ণ বানোয়াট বিচার ব্যবস্থা। এখানে কোনো ন্যায় বিচার হয় নাই, আইনানুগ প্রক্রিয়াকে অনুসরণ করা হয়নি। এবং 1973 সালের যে আইনটা, এই আইনটা করার সময় পার্লামেন্টে কেন আইনটা করা হচ্ছে, যে উপস্থাপন করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল 1971 সনে যারা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচারের জন্য এই আইনটা। তো শেখ হাসিনা কি 1971 সালে যুদ্ধের সময় কোনো অপরাধ করেছেন? এখন যে বিচার প্রক্রিয়াটা, এটা এখানে একটা ক্যাঙ্গারু প্রশ্ন ট্রায়াল, আছে যেটা যে যে আইনের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সেই আইন রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে মানে ঠিক করতে পারেন না বা অ্যামেন্ড করতে পারেন না, সংসদ প্রয়োজন হয়। তো রাষ্ট্রপতির অধ্যাদেশে এই মানে আইসিটি অ্যাক্ট অ্যামেন্ড করা হলো, এক। দুই, আপনি দেখুন যে যখন আইসিটি মানে 2024 সালে আবার জাগ্রত করা হলো নতুন করে, নতুন অ্যামেন্ডমেন্ট দিয়ে, তখন যাকে প্রসিকিউটর নিয়োগ করা হলো, প্রধান প্রসিকিউটর নিয়োগ করা হলো, মানে তখনও কিন্তু 30টা মামলা চলমান যুদ্ধাপরাধের। তিনি যাদের আইনজীবী ছিলেন, তিনি হলেন আবার এই আইসিটির প্রধান প্রসিকিউটর। মানে
মানে ক্যাওসটা আপনি নিশ্চয়ই আমার চেয়ে ভালো, আপনি ক্যাওসটা যদি বাঙালিকে একটু বোঝান, মানে একটুখানি মানে। দেখুন, প্রথমটা হচ্ছে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন সংবিধানে, এমন একটা ক্ষমতা দেওয়া আছে তাকে, কন্ডিশন দেওয়া আছে কোন কোন ক্ষেত্রে পারবেন। প্রথম হচ্ছে সংবিধানে যেটা নাই সেরকম কোন অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না। ট্রাইব্যুনালকে রিফর্ম করার জন্য যে প্রভিশনটা করা হয়েছে এটা সংবিধানে নাই। তাহলে প্রথমে হচ্ছে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতায় যে প্রিকন্ডিশনটা আছে সেই প্রিকন্ডিশনে এটা আসে না। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু সমরেজাল যে, করিম, এখানে একটু থামাই। রাষ্ট্রপতি কি নিজের ইচ্ছায় করেছিলেন নাকি তার ঘাড়ে বন্দুক ধরে আমি সায়েমকে তো সে যেমন কথাটা করা বলতে হয়েছিল? আমি সে কথাটা বলতে যাচ্ছি। জি জি। দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি যখন ফ্রি হয়ে গেলেন, অর্থাৎ ইউনূস জামানার অবসান হলো, তখন তিনি বললেন যে আমার নামে যে অধ্যাদেশ চালিয়ে দেওয়া হয়েছে এটা আমার সঙ্গে কোনো কনসাল্ট করা হয়নি, আমার কোনো স্বাক্ষর নাই, আমি কিছু জানিও না। অর্থাৎ রাষ্ট্রপতির নাম ব্যবহার করে অধ্যাদেশ জারি করানো হয়েছে। কারণ রাষ্ট্রপতি তো জুডিশিয়াল সার্ভিস থেকে আসছেন, তিনি আইন জানতেন যে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে আর্টিকেল 93-তে, সেখানে যে কন্ডিশনটা দেওয়া হয়েছে তাতে এই জাতীয় অধ্যাদেশ জারির এখতিয়ারই তার নাই। সে কারণে তিনি বলছিলেন যে এই অধ্যাদেশ জারি আমি করিনি, আমার নাম ব্যবহার করা হয়েছে, আমার সঙ্গে আদৌ কোনো কনসাল্টই করা হয়নি। তাহলে যে অধ্যাদেশের ভিত্তিতে ট্রাইব্যুনালের রিফর্ম করা হলো, ল ইনঅ্যাক্টমেন্ট করা হলো, অ্যামেন্ডমেন্ট করা হলো, সেটা সম্পূর্ণরূপে অবৈধ ছিল। তো অবৈধতার ভিত্তিতে যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে লিগাল প্রসিডিংস অর্থাৎ ট্রায়াল, সেই ট্রায়ালটা ইলিগাল। আর শিফটটা এরকম হলো, যারা যুদ্ধ অপরাধী ছিলেন তারা হয়ে গেলেন সাক্ষী, যুদ্ধ অপরাধীদের আইনজীবী যারা ছিলেন তারা হলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী, যুদ্ধ অপরাধীদের বিচার অর্গানাইজ করেছেন যারা তারা হয়ে গেলেন আসামি। টোটালটাই রিভার্স করে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য একটা বানোয়াট প্রক্রিয়া করা হলো। শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাবার পরে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, পাকিস্তান স্টাইলের লোক, স্বাধীনতা বিরোধী দেশি এবং বিদেশিরা সম্মিলিতভাবে, এ কারণে দেখবেন মীর কাসেমের একজন কনসালটেন্ট ছিলেন যিনি ইউকের একজন লয়ার, তাকে আবার স্পেশাল লয়ার নিয়োগ করে বাংলাদেশে টবি কিডম্যানকে নিয়ে হলো যে প্রসিকিউশনের তিনি লিগ্যাল অ্যাডভাইজার হবেন। অর্থাৎ যুদ্ধ অপরাধীদের টোটাল টিমটা এস্টাবলিশড হলো, আর যুদ্ধ অপরাধীদের বিচার যারা করতেছিলেন তারা হয়ে গেলেন আসামি। এটা সম্পূর্ণরূপে বানোয়াট, হাস্যকর, অবান্তর, বেআইনি, অগ্রহণযোগ্য একটা বিচার প্রক্রিয়া ছিল। সমরেজাল করিম, ফলে এই মুহূর্তে সংসদে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন যে গণভোট অবৈধ এবং মানে রাষ্ট্রপতির কোনো মানে এখতিয়ার নাই এই গণভোট করার জন্য। উনি এটা মানছেন, কিন্তু রাষ্ট্রপতির ওটা মানছেন না, রাষ্ট্রপতির ওই ওই আইসিটি অ্যাক্টকে অ্যামেন্ড করাকে মানছেন না। মানে এটাকে তো স্ববিরোধিতা হচ্ছে। এটা হাস্যকর কাহিনী, এটা পুরো হাস্যকর কাহিনী। ওনারা এক অংশ মানেন আর এক অংশ মানেন না। রাষ্ট্রপতি নিজে যেখানে ফেয়ার স্টেটমেন্ট দিচ্ছেন যে আমি এই অর্ডিন্যান্স জারি করি নাই, আমার সঙ্গে কনসাল্ট করা হয় নাই, এটা এক্সিকিউটিভ ইউনুস তারা করেছে, আমি কিছুই জানি না, তারপর তো এটার অবশিষ্টই থাকে না। আমাদের লিগ্যাল টার্মসে একটা শব্দ আছে, রাষ্ট্রপতি তো একথাও বলেছেন, রাষ্ট্রপতি তো একথাও বলেছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র আমার হাতে নেই, সেটা কিন্তু মানে সেই ইউনূস জমানাতেই বলেছিলেন। নট অনলি দ্যাট, এর সঙ্গে আরেকটু মাসুদা ভাট্টি যোগ করতে হবে। সুপ্রিম কোর্টের যে একটা রেফারেন্সের ভিত্তিতে ইউনূস সরকার গঠিত হলো বলে আপনি বলেন, আমি বলি, লোকজনে বলে, এটাও কিন্তু ভয়ঙ্কর একটা মিথ্যাচার। কারণ সুপ্রিম কোর্টে রাষ্ট্রপতি একটা পরামর্শ চেয়েছেন যেটাকে আইনের ভাষায় বলে রেফারেন্স। তখন কিন্তু সুপ্রিম কোর্টের বিচারকরা কেউ কেউ ক্যান্টনমেন্টের ভিতরে কোর্ট আদৌ ফাংশনই করে নাই। তাহলে কিভাবে একটা রেফারেন্স হলো? এরপর ধরেন যুক্তির খাতিরে ধরে নিলাম যে একটা রেফারেন্স আদৌ হয়েছে, সেই রেফারেন্সে কি লেখা আছে? সুপ্রিম কোর্ট বলেছে জরুরি নির্বাহী কার্য সম্পাদনের জন্য রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন। শব্দটা খেয়াল করবেন, জরুরি নির্বাহী কার্য সম্পাদন করার জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ ও শপথ পড়াতে পারবেন। সুপ্রিম কোর্ট কিন্তু বলে নাই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারবেন। কারণ সুপ্রিম কোর্ট রেফারেন্সের প্রথম 2 লাইনই বলছে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই। অর্থাৎ সুপ্রিম কোর্টও আইনের ঊর্ধ্বে না, শুরুতেই সুপ্রিম কোর্ট ওই কথাগুলি বলে দিয়েছেন যে সংবিধানে এই ব্যবস্থা নাই। তাহলে ইউনূস যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেন, আদৌ সরকার গঠনের জন্য সুপ্রিম কোর্ট কোনো মতামত দেয় না। আমি চ্যালেঞ্জ করে বললাম,
আদৌ সরকার গঠনের জন্য মতামত দেয়নি। তাহলে প্রশ্ন আসে, তাহলে কেন নিয়োগ দিতে বললেন? হ্যাঁ, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তার যদি অ্যাডভাইজার দরকার হয়, তার প্রেস অ্যাডভাইজার থাকতে পারে, তার সেক্রেটারি থাকতে পারে, তারা রাষ্ট্রপতির অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার নামে কনস্টিটিউশনে কোনো সরকার নাই, সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য রাষ্ট্রপতিকে কোনো অনুমোদন দেয় নেই। ফলে ইউনূস সরকার হিসেবে দাবি করে যা কিছু করেছে এটা আনকনস্টিটিউশনাল, ইললিগাল এবং সুপ্রিম কোর্টের টার্মস অফ রেফারেন্সের সম্পূর্ণ বাইরে ছিল। এ কারণেই কি যেসব রিট হচ্ছে সেসব রিট খুব দ্রুত খারিজ হয়ে যাচ্ছে এবং কোনো জায়গায় শুনানি পর্যন্ত হচ্ছে না? আমি যতখানি জানি, আমি মহসিন রশিদকে ইন্টারভিউ করেছিলাম, উনি বললেন যে গত রোববার একটা শুনানি হয়েছে এবং আবার শুনানির মানে শুনানি এখন চলবে। কি মনে করছেন এই ধরেন আইসিটি উনি একটা চ্যালেঞ্জ একটা করেছেন? নোটিশের ভিতর থেকে সিনিয়র 18 জন বিচারককে বাড়ি পাঠিয়ে দিল, এবং পাঠালো কি সরকারি কর্মচারী বাধ্যতামূলক অবসর। তার বিচারকরা কি সরকারি কর্মচারী? দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি সহ 6 জন, হাইকোর্ট ডিভিশনের প্রায় 20 জন, সবাইকে খড়গ হাতে ধরা। ফলে এই অবস্থায় তো আর বিচার হতে পারে না। এই অবস্থা হতে পারে ফরমান যেটা জারি হবে সেটা হতে পারে, নাহলে মহসিন রশিদ যে কয়টি রিট পিটিশন করেছেন, আমার 40 বছরের ল প্র্যাকটিসের এক্সপেরিয়েন্স থেকে বলবো, প্রত্যেকটা সাবস্ট্যান্টিভ কোশ্চেন্স অফ ল ইনভলভ। এখন যে বিচারকরা তার চাকরি রক্ষা করতে চান, যারা তাকিয়ে দেখেন যে আমার প্রধান বিচারপতিকেই ফিজিক্যালি মারতে চায়, দেখেন যে দিনের ভিতরে বের করে দেয় সাবেক প্রধান বিচারপতির হাতে হ্যান্ডকাপ মার্ডার কেসে, এইসব দৃশ্য দেখার পরে সেখানে আর কি বিচার হতে পারে? কাজে যা কিছু হচ্ছে কর্তার ইচ্ছায় তো কীর্তন আপনাকে হচ্ছে। তো আপনাকে তো আরো একটা মানে বিষয় আপনার বোধহয় নজরে এসেছে কিনা জানি না, নিশ্চয়ই এসেছে। কারণ হচ্ছে একজন মানুষ যিনি ইউনূসের আমলে হলেন অ্যাটর্নি জেনারেল, তারপরে উনি নির্বাচন করলেন পদত্যাগ করে, পদত্যাগ এখন প্রধান মানে আইনমন্ত্রী হয়েছেন। ওই আমলে উনি আইন প্রণয়ন করেছেন, এখন আবার সেই মানে উনি আবার এখন আইন প্রয়োগ করবেন। ব্যাপারটা আসলে তো মানে এই যে বললাম ক্যাওটিক, আপনি ক্যাওটিক, এবং এই ক্যাওস কতদিন চলবে বলে আপনার মনে হচ্ছে সময়? দেখুন, যতক্ষণ পর্যন্ত স্বাধীনতা বিরোধী চক্র পর্দার আড়ালে ভেতরে বাইরে থেকে এই রাষ্ট্র ব্যবস্থাকে দখল করে রাখবে, ততক্ষণ এটা চলবে। আপনার একথা ভাবার কোনো কারণ নাই যে তারেক সরকারই দেশটা চালাচ্ছে। তারেক সরকার, তারেক জিয়া সরকারের প্রধানমন্ত্রী আছেন বটে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখবেন কর্মকাণ্ডে সর্বত্র যেটা জামাত এবং জামাতের যে ব্রাঞ্চ আছে, এবি পার্টি, এনসিপি এবং অন্যান্য যারা আছে, এগুলো জামাতেরই অংশ, এটা নাথিং নিউ। এরা যেভাবে চাচ্ছে সেভাবে হচ্ছে, পাকিস্তান স্টাইলের সবকিছু করা হচ্ছে। তারেক রহমান হয়তো 59 দিন দেশের বাইরের থেকে যাওয়ার পরে প্রধানমন্ত্রী হয়েছেন, কাজে তিনি প্রধানমন্ত্রিত্ব নিয়ে হয়তো সন্তুষ্ট আছেন। না হলে তিনি যে ওয়াদাটা প্রথম দিনই করেছিলেন, সেই ওয়াদার পরিপন্থী যা কিছু হবার সবকিছু হচ্ছে। আপনি যদি ক্যাটাগরিক্যালি আসেন, তাহলে ইউনূস সরকার ছিল অবৈধ। ইউনূসের মাধ্যমে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনটাও ছিল অবৈধ। সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা এসেছে তাদের কি বৈধ বলার কোনো অবকাশ আছে? লিগ্যাল পার্সপেক্টিভে কোনো অবকাশ নাই। ধরেন শেখ হাসিনা পার্লামেন্ট ডিসলভ করার জন্য বলেন নাই, আইনে পার্লামেন্ট ডিসলভ করার একটা বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে শেখ হাসিনাকে লিখিতভাবে বলতে হবে পার্লামেন্ট ডিসলভ করেন, অথবা পার্লামেন্টের মেয়াদ শেষ হতে হবে, অথবা শেখ হাসিনার মেম্বারশিপ মানে সিজ স্পিকার হতে হবে। ছিলেন, স্পিকারের ইয়ে হতে হবে তো। না, আমি বলছি যে এই তিনটা পার্লামেন্ট তো ডিসলভ হওয়ার মতো কোনো কারণ নাই। তাহলে পার্লামেন্ট ডিসলভ হওয়ার জন্য যে কন্ডিশন গুলো থাকতে হবে, একটা কন্ডিশন ছিল না, তাহলে কিভাবে পার্লামেন্ট ডিসলভ হলো? সেকেন্ড, পার্লামেন্ট যদি ডিসলভ হয় কতদিনের ভিতর ভোট হতে হবে? সেই সময়ের ভিতর ভোট হয়েছে? হয়নি। ভোট করার জন্য কারা অনুরোধ করবেন? একটা কনস্টিটিউশনাল অথরিটি। ইউনূস তো আইনের দৃষ্টিতে কনস্টিটিউশনাল অথরিটি ছিলেন না। তিনি যদি ইলেকশন কমিশনকে বলেন একটা ইলেকশন অনুষ্ঠান করেন, তাহলে তার অনুরোধে ইলেকশন কমিশন যদি ইলেকশন হোল্ড করে, তাহলে বেআইনি ব্যক্তির রিকোয়েস্টে যে ইলেকশনটা হোল্ড হলো সেটাও বেআইনি। লিগ্যাল কনসিকুয়েন্স যদি লিঙ্ক অফ চেইন দেখেন, তাহলে ইউনূস থেকে শুরু করে বর্তমান সরকারের আইনগত ভিত্তি জিরোর কোঠায়। সমরেজল করিম, মানে ইলেকশন কমিশনের কথা যেহেতু তুললেনি, এর আগে ইলেকশন কমিশন যখন মানে পিক করা হয় বা চুজ করা হয়, তখন বহু ধরনের প্রক্রিয়ার ভেতর দিয়ে আমরা দেখেছি ইলেকশন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনটা গঠন করা হলো কি করে, এবং এই কমিশনের এখতিয়ারই বা কি ছিল এরকম একটি নির্বাচন অনুষ্ঠান করার?
দেখুন, এই ইলেকশন কমিশন যারা গঠন করেছে তাদেরই তো বৈধতা ছিল না। তা আপনি একজন বিচারক, আপনি রায় দিয়ে একজনের মৃত্যুদণ্ড দিলেন, আপনি দেখা গেল আপনি আইন অনুযায়ী বিচারক না, তাহলে রায়ের অবস্থাটা কি হবে? এই ইলেকশন কমিশন যারা ফর্ম করছে, কনস্টিটিউট করছে, তাদেরই কোনো লিগ্যাল অথরিটি ছিল না। ফলে ওই ইলেকশন কমিশনেরও আইনগত কোনো লিগ্যাল অথরিটি নেই। যে আমি একটু আগে বলছিলাম যে আইনে একটা ভাষা আছে, ভয়েড ইন এবিসিও, অর্থাৎ যা শুরুতেই অবৈধ তার আগাগোড়া সবটাই অবৈধ। ফলে ইউনূসের ক্ষমতা দখল থেকে শুরু করে, কারণ ইউনূস কিন্তু বলছিলেন যে আমি কনস্টিটিউশনকে আপগ্রেড করব, তা কনস্টিটিউশনালি তো ইউনূসের ক্ষমতা দখল করার বা ক্ষমতা গ্রহণ করার এখতিয়ার ছিল না, সংবিধানের বাইরে গিয়ে তিনি করেছেন। তাহলে তিনি ছিলেন অসাংবিধানিক। অসাংবিধানিক ব্যক্তিরা যা কিছু করেন সবটা কনসিকুয়েন্সটা অবৈধ। ফলে ইলেকশন কমিশনটার ফরমেশন এবং তাদের কৃতকর্ম সবটাই অবৈধ। এত অবৈধ নিয়ে মানে অবৈধতা নিয়ে শেখ হাসিনা বারবার বলছেন, মানে তার প্রতিটি বক্তৃতায় বলছেন তিনি এই অবৈধ মানে শাসক এবং অবৈধ মানে সন্ত্রাসের শিকার হয়েছেন এবং তিনি বারবার সেটা বলছেন। তো তিনি আবার এই অবৈধ শাসকের আদালতে এসে আত্মসমর্পণের কথা বলছেন, মানে ব্যাপারটা কোনোভাবে কি সাংঘর্ষিক হচ্ছে কিনা? না, সাংঘর্ষিক না এই কারণে, বঙ্গবন্ধুকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় সংযুক্ত করা হয়, রাস্তায় আন্দোলন ছিল, কোর্টে চ্যালেঞ্জ ছিল। কোর্টে তৎকালীন সময় আমাদের যারা সিনিয়র লয়ার ছিলেন তারা বলছিলেন যে এই বিচার প্রক্রিয়া অবৈধ। ধরুন, ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাজা হয়েছিল, সেই সাজা অ্যাপিলেট কোর্টে যাওয়ার পরে সাজা বহাল ছিল। সেই সাজা যে কোর্ট দিল, অর্থাৎ অ্যাপিলেট কোর্টে বলল সাজা ঠিক আছে, যে কোর্ট প্রথম সাজা দিল নিচের কোর্ট, সেই সাজাকে রিকল করলো, সেই সাজাকে উইথড্র করে ফেললো। এটা হয় কখনো? তাই করে ফেললো। ইউনূসের বিরুদ্ধে একটা দুর্নীতির মামলায় উনি হাইকোর্টে আসলেন, হাইকোর্ট বলল না, তোমার বিরুদ্ধে এই মামলা সঠিকভাবে চলবে। উনি সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে মামলা চলমান অবস্থায় হঠাৎ করে শোনা গেল সুপ্রিম কোর্টে মামলা চলতেছে, ইতিমধ্যে উনি সিলেক্ট হয়ে গেছেন চিফ অ্যাডভাইজার। নিচার কোর্ট থেকে দুর্নীতি দমন কমিশন মামলা প্রত্যাহার করে নিয়েছে। সুপ্রিম কোর্টে মামলা চলমান, নিচার কোর্ট থেকে মামলা শেষ হয়ে গেল। অনুরূপ ভাবে পরিস্থিতি বলে দেবে কি অবস্থায় দাঁড়াবে। যেমন ভাবে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারকরা পালিয়ে গেছিলেন, কোর্ট পুড়িয়ে দেওয়া হয়েছিল, অনুরূপ ভাবে যে বিচারকরা অবৈধ উপায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন, সেই বিচারকরা কোথায় যাবেন? ওই যে আমি শুরুতে বললাম যে জুলফিকার আলী ভুট্টো মৃত্যুদণ্ড দিতে চেয়েছিল শেখ মুজিবকে, মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে জুলফিকার আলী ভুট্টোর। কাজী ম্যান প্রপোজ গড ডিসপোজ একটা শব্দ আছে, পরিস্থিতি কোথায় কাকে নিয়ে যাবে সেজন্য তাদেরও প্রস্তুত থাকতে হবে। কারণ এত বড় জঘন্য অন্যায়, বিচারের নামে এত বড় অবিচার, এত বড় অন্যায়, এর একটা ন্যাচারাল পানিশমেন্ট তাদের উপর বর্তাবে। আর ডিউ করছে তো এগুলো টিকবেই না। শেখ হাসিনা বলেছেন আমি আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ মানে কি? তিনি চ্যালেঞ্জ করবেন যে আমার বিরুদ্ধে এই বিচার হয়েছে, এটা অন্যায় হয়েছে, যদি কোর্টের প্রসিজার চায়। আমার বিশ্বাস কোর্টের বিচারকরা, কোর্টের বিচার প্রক্রিয়া এটাই উড়ে যাবে। কারণ আগরতলা ষড়যন্ত্রের মামলার কাহিনীটা আমি এ কারণেই রিপিট করলাম, পাকিস্তানের মৃত্যুদণ্ডের কথা ও কারণেই রিপিট করলাম। 11 বঙ্গবন্ধু কন্যাকে সাজা দেওয়ার জন্য সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল সেনা সমর্থিত সরকার, শেষ পর্যন্ত তাদেরই কিন্তু পালিয়ে যেতে হয়েছে। কাজে পরিস্থিতি বলে দেবে কে পালাবে আর মৃত্যুদণ্ড কারটা হবে, কারটা কার্যকর হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ধীরে ধীরে দেশে ফেরার প্রস্তুতির কথা বলছে। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা বলেছেন আপনিও নিশ্চয়ই যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন, উদ্গ্রীব হয়ে আছেন, কারণ আপনার দেশ, আপনি বাংলাদেশে রাজনীতি করেছেন, ওকালতি করেছেন, আপনি সর্বোচ্চ আদালতে ওকালতি করছেন। আপনার মূল্যায়নে এই প্রত্যাবর্তন কি রাজনৈতিক কর্মসূচি নাকি মানে সাংগঠনিক পুনর্গঠনের সূচনা? শেখ হাসিনা বলছেন আমি দেশটাকে মুক্ত করতে যাব, আপনাদেরও তো সেই দায়িত্ব রয়ে গেছে। দেখুন, দেশটাকে মুক্ত করতে চাইলে ওনার শক্তি হচ্ছে বাংলাদেশের জনগণ এবং ওনার উইপেন হচ্ছে ওনার অর্গানাইজেশন। তো ওনার সংগঠন দিয়েই, কিন্তু ওনার সংগঠন বলতে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম সংগঠন যেটা, সেই সংগঠনের নেতৃত্বে কিন্তু বাঙালি জাতির ইতিহাসের যা কিছু গৌরবময় অর্জন তা কিন্তু অর্জিত হয়েছে
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ এসেছে শেখ হাসিনার নেতৃত্বে। এটা তো আর উনি একা করতে পারেন নাই। ওনার একটা সংগঠন ছিল, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত ওনার নেতা কর্মীরা আছে, তাদের মাধ্যমে এটা ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট ফর্ম হয়েছে। কাজে শেখ হাসিনার পরিকল্পনা আছে, আমি এটা বুঝতে পেরেছি। তিনি সংগঠনকে ঢেলে সাজাবেন, সংগঠনকে সংগঠিত করে বাংলাদেশের শুধু আওয়ামী লীগের না, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে, তারা অনেকে হয়তো আওয়ামী লীগ করে না, কেউ ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি করতে পারেন। উনি তো সকলকে নিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে নিয়ে বাংলাদেশটাকে পুনরুদ্ধার করতে চান এই স্বাধীনতা বিরোধীদের হাত থেকে, এবং ঋত গৌরবকে পুনরুদ্ধার করে বাংলাদেশকে আবার তার মেইন স্ট্রিমে নিয়ে আসতে চান। এটা তার সাংগঠনিক ভিত্তিকেও ঢেলে সাজাবেন, দেশকে পুনর্গঠন করবেন, মুক্তিযুদ্ধের চেতনাকে রেস্টোর করবেন। সবটাই হয়তো তার পরিকল্পনার ভিতর আছে বলে আমার বিশ্বাস। কিন্তু ধরেন 2 বছরে 2.5 বছরে আমরা যা দেখলাম, বাংলাদেশকে একটা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ধরুন, এই অবৈধতাকে পশ্চিম সমর্থন দিচ্ছে, এই অবৈধতাকে ডিপ স্টেট সমর্থন দিচ্ছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা জানি না সমরজল করিম, যে পাকিস্তানের মতোই বাংলাদেশটা চলছে, সেনাবাহিনী পেছনে দাঁড়িয়ে আছে। সেনাবাহিনী যে 5ই অগাস্টে মানে বঙ্গভবনে গিয়ে বললেন আমার উপর ভরসা রাখুন, তারপর থেকে কিন্তু সেনাবাহিনী এখনো মাঠে, সেনাবাহিনী কিন্তু সরানো হয়নি। এমত অবস্থায় বাংলাদেশের মানে বাংলাদেশকে আপনারা ফেরাবেন কি করে? আপনাদের সেই শক্তি, আপনারা বলছেন সোবতে উনি প্রত্যেকদিন সকালে ইশতিয়াক সাহেবের বাসায় যেতেন ওনাকে আনার জন্য। এই ছেলেটা আসাদুজ্জামানও সেখানে যেত, সেখান থেকে এই দুইজনের পরিচয়। তো উনি আসাদুজ্জামানকে চিনতেন। এখন আসাদুজ্জামানকে আপনি জানেন যে তখন আর্মির সাথে জামাত কথা বলছে, বিএনপি কথা বলছে, সবাই কথা বলছে না। আসাদ হলো বিএনপির একজন নেতা বা whatever। আসাদ কিন্তু ল সেক্রেটারি না, বিকজ ল সেক্রেটারি ছিল কায়সার, ব্যারিস্টার কায়সার। তো আসাদ বিএনপিতে ছিল, এবং আসাদের যে দায়িত্বটা ছিল বিএনপিতে, সেটা মুখ্য দায়িত্বটা ছিল এর মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। উনি বিএনপির হয়ে চায়নার সাথে যোগাযোগ রক্ষা করতেন। ওই কমিটিতে আসাদুজ্জামানও ছিল, বাট লয়ের মধ্যে আসাদুজ্জামান ছিল না। অ্যান্ড পারহ্যাপস কোনো এক ইসে সে হয়তো তারেক সাহেবের লয়ার ছিল। সন্দেহ করা হচ্ছে যে যেহেতু রাষ্ট্রপতিও চিনতেন, এই নামটা বিএনপির তরফ থেকে হয়তো এসেছিল, অ্যাটর্নি জেনারেল করা হলো। মাইন্ড ইউ, দেয়ার ইজ নো গভর্নমেন্ট। আচ্ছা, কিভাবে করলেন? আমি এটাতে কোনো অন্যায় দেখি না। কেন অন্যায় দেখি না? বিকজ আপনাকে খেয়াল করতে হবে, এই সময়টা এমন একটি সময় যেখানে আপনার ক্যাবিনেট নাই, প্রাইম মিনিস্টার নাই। সেখানে এই যে ক্যাবিনেট এবং প্রাইম মিনিস্টারের অফিস, এটা সাবসিউম হয়ে গেছে, ঢুকে গেল আপনার রাষ্ট্রপতির মধ্যে। সো হি ক্যান ডু ইট। আমি এটাতে কোনো প্রবলেম দেখি না। জুরিসপ্রুডেন্সিয়ালি অফিসটা সাবসিউম হয়ে গেল, ঢুকে গেল ওনার মধ্যে, বিকজ উনি কিন্তু নির্বাহী বিভাগের প্রধান। সো প্রাইম মিনিস্টার না থাকলে দেশ তো এমনি চলতে পারে না, কেউ না কাউকে তো দায়িত্ব নিতে হবে। সো এই টুক দ্য দায়িত্ব। এই দায়িত্ব নেওয়ার পর উনি 106 এর একটা রেফারেন্স পাঠান। রেফারেন্স পাঠানোর জন্য অ্যাটর্নি জেনারেল প্রয়োজন ছিল, বিকজ অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দেওয়া হয়। আমি যে মামলাটি করেছি 106, সেটাতে ঢোকা ঠিক হবে না, বিকজ আমার মেইন কথা হচ্ছে যে 106 বলে 106 আর্টিকেল যেটা আছে, এইটা ব্যবহার খালি মেকানিক্যালি করা হয়েছে। এইটা বিকজ আপনার চিফ জাস্টিস নাই, আপনার জজেসরা নাই, এরা বিভিন্ন জায়গায় আছেন, কোন সময় কখন কোর্ট বসলো, এইগুলি বিতর্কিত বিষয়, যেটা নিয়ে হয়তো আমরা এক সময় জানতে পারবো যে কিভাবে করা হয়েছে। হয়তো তৎকালীন চিফ জাস্টিসের সাথে কোনো যোগাযোগ করেছে গোয়েন্দা সংস্থা বা কিছু করেছে, কিন্তু যাই আছে ওনাকে দিয়ে একটা
লিখিয়েছে, বা উনি লিখেছেন, বা সরকারের কেউ লিখেছে 2-3 লাইন, দ্যাটস অ্যানাদার ডিবেট। ওইটার মধ্যে গেলাম না, ওইটা তো আমি কোর্টে করছি, করব, আগামীতেও করব। তো এই যে প্রেক্ষাপট, তখন রাষ্ট্রপতির ভূমিকা ওয়াজ প্রশংসনীয়, খুবই প্রশংসনীয়, প্রশংসনীয় ছিল। জি খুবই প্রশংসনীয়। ওই সময় আসলে এটি করা ছাড়া কোনো উপায় ছিল না। আপনি কোনো উপায় পদত্যাগ ছিল না। পত্রে, জি আপনি পদত্যাগ পত্রে, রাষ্ট্রপতির পদত্যাগ পত্র নিশ্চয়ই দেখেছেন, সেখানেও এই 106 ইস্যুটা এসছে। পদত্যাগ পত্রে পর্যন্ত এটি কেন এলো আপনি কি মনে করেন? এইটা তো এসেছে বিকজ উনি বলছেন যে উনি কিভাবে এই রাষ্ট্রকে স্টেবল রেখেছেন, কিভাবে উনি সভরেন্টি প্রোটেক্ট করেছেন, কিভাবে উনি একটি সরকার এসেছে 106-তে। যদিও ওই সরকারকে আমি মানি না, বিকজ ইন্টারিম সরকার বলে আমাদের সংবিধানে নাই। ওরা যদি ওত না নিত, এমনি বানিয়ে ফেলতো, তাহলে এক সিচুয়েশন হতো। কিন্তু ওরা তো শপথ নিয়েছে। ওই শপথ কিসে নিচ্ছে? যেখানে কোনো ইন্টারিম সরকার বইলা কোনো জিনিস সংবিধানে নাই, তখনও ছিল না, আজকেও নাই, কালকে কি হবে আমি জানি না। তো এই কারণে উনার উনার তখন কোনো উপায় ছিল না। উনি আর্মিকেও হেল্প করেছে, এবং আর্মি উনাকে হেল্প করেছে, দেশটাকে স্টেবল রেখেছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে এক ক্রান্তিকালে কঠিন একটা দায়িত্ব পালন করেছেন। আমরা পরবর্তীতে দেখলাম যে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে ইউনূস শপথ নিয়ে এলেন, সেই ইউনূস এবং তার ইউনূসের সঙ্গপাঙ্গরা নানাভাবে রাষ্ট্রপতির অপসারণ চাইলেন, তার যারা দল বিভিন্নভাবে ছিলেন। কিন্তু অপসারণটা সম্ভব হলো না। কিভাবে কিভাবে রাষ্ট্রপতি কোন শক্তি বলে টিকে থাকলেন? ওকে, আপনি জানেন যে যখন এই সব অশিক্ষিত অশিক্ষিত ইন্টারিম গভর্নমেন্ট, টোটালি অশিক্ষিত, কনস্টিটিউশনালি অশিক্ষিত, পলিটিক্যালি অশিক্ষিত এই সরকার যখন শপথ নিল, তারা ওনার অপসারণ চাইলো, কিন্তু ওরা বিএনপি কিন্তু চায় নাই। বিএনপি বলেছে যে কনস্টিটিউশনাল সংকট হবে যদি রাষ্ট্রপতি না থাকেন। বিএনপি কেন বলেছে? বিকজ বিএনপি বুঝতে পেরেছে যে প্রাইম মিনিস্টারের অফিস ইজ নাও সাবসিউমড ইনটু দি অফিস অফ দ্য প্রেসিডেন্সি। এইটা তারা বুঝতে পেরেছিল। এক, সেকেন্ড হচ্ছে, যদি রাষ্ট্রপতি রিজাইন করেন বা রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয়, তাহলে পজিশন কি দাঁড়াচ্ছে? আপনার কাছে কোনো স্পিকার নাই তখন, যে স্পিকার এসে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবে কাজ করবেন। আপনার কাছে সংসদ নাই, যে আপনি সংসদের মাধ্যমে একটি নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবেন। বিকজ খেয়াল রাখতে হবে, কনস্টিটিউশন ফুল সুইংয়ে আছে। কনস্টিটিউশনের কোনো ধারা কোনো কিছু বিলুপ্ত না, কিচ্ছু না, ফুল সুইংয়ে চলছে কনস্টিটিউশন। যদিও কনস্টিটিউশনের আপনি রেপ করেছেন ইন্টারিম গভর্নমেন্ট করে, যাই হোক, এইটার জন্য দায়ী জামাত বলেন, বিএনপি বলেন, যারাই বলেন, অল অফ দেম আর রেসপন্সিবল ফর দিস থিং। তো এখন যে জিনিসটা হচ্ছে যে রাষ্ট্রপতি দেশ আর রাষ্ট্রকে সেভ করেছেন তখন। তো এরা যে অপসারণ চেয়েছেন, অপসারণ হলে সিচুয়েশন কি হবে? আপনি কি একটা অ্যাক্টিং রাষ্ট্রপতি দিতে পারবেন? পারবেন না। আপনি কি সংসদ দিয়ে কাউকে নির্বাচন করতে পারবেন? পারবেন না। কিছুই তো নাই আপনার কাছে। এই কারণেই বিএনপি বলেছিল যে একটি সংকট হবে, এন্ড দে ওয়্যার 100% না, 1000% দে ওয়্যার কারেক্ট ইন সেইং সো। তো এইভাবে দেশ আর রাষ্ট্রকে রাষ্ট্রপতি এবং আর্মি মিলে রক্ষা করেছেন। জি, যদি সেই সময় রাষ্ট্রপতি চাপে বা কোনো সমঝোতায় দেশ ছেড়ে চলে যেতেন পদত্যাগ করে, তাহলে কি বাংলাদেশের পরিণতি কি আফগানিস্তানের মতো একটা সরকার হতো, অস্বীকৃত, সারা পৃথিবীতে অস্বীকৃত সরকার, কিংবা ইরানের মতো অবস্থা কি হতে পারতো? না 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 না, তা হতো না। ইউসি, তখন খুব সিম্পল একটা জিনিস যদি এরকম হতো, তাহলে থার্ড ফোর্স, which means the armed forces, would have taken power. Simple as that. Simple as that. আচ্ছা, বিএনপি সরকারের যেটা আমলে বিএনপি যেটা বিএনপিও চায় না, জামাতও চায় নাই, বাট যদি এটা পুশ করা হতো, তাহলে এই পরিণতি হতো। তাহলে আর্মি নিয়ে নিত। আচ্ছা, বিএনপি সরকারের জি, বিএনপি
সরকার গঠন করলো, ইউনূসের মাধ্যমে একটা নির্বাচন হলো, এবং সরকার গঠন করার পরে সংসদে রাষ্ট্রপতি, সংসদে কিংবা সংসদের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি কিন্তু বিএনপির প্রশংসা করছেন, খালেদা জিয়ার প্রশংসা করছেন, জিয়াউর রহমানের প্রশংসা করছেন, জয় বাংলা বলা রাষ্ট্রপতি জিন্দাবাদ বলছেন। এগুলো, এই বিষয়গুলো নিয়ে জনপরিসরে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া কিংবা জনপরিসরে, বিশেষ করে আওয়ামী লীগ পন্থী মানুষজনের মধ্যে একটা সমালোচনা, সীমিত একটি অংশের মধ্যে। রাষ্ট্রপতি বিএনপির সরকারের সময়ের রাষ্ট্রপতির কি এই বিএনপির কথা বলা ছাড়া কি উপায় ছিল? উপায় আসলে কোনো ছিল না। দেখেন, প্রথমে তো উনি বলেছেন যখন উনি পার্লামেন্টকে, ফার্স্ট পার্লামেন্ট যখন ওপেন হয়, আর প্রত্যেক বছর যখন পার্লামেন্ট ওপেন হয় তখন কিন্তু রাষ্ট্রপতি একটি ভাষণ দেন। এই ভাষণটি অ্যাকচুয়ালি উনার ভাষণ না। এই ভাষণটা যে দল ক্ষমতায় থাকে তারা এটা লিখে দেন এবং ক্যাবিনেট এটাকে অ্যাপ্রুভ করে দেন। তো উনি যেটা করেছেন যে উনি ক্যাবিনেটের অ্যাপ্রুভড ভাষণ পড়েছেন, যার জন্য উনি রাগের সরকারকে ফ্যাসিস্ট বলেছেন, যা যা লিখে দিয়েছে সেটাই উনি পড়েছেন। নাও এইখানে কথা হচ্ছে যে যদি এই প্রেসিডেন্ট স্ট্রং প্রেসিডেন্ট থাকতো তাহলে হয়তো সে সংসদে যেত, গিয়ে হয়তো ভাষণটা এইভাবে পড়তো না, সে হয়তো স্কিপ করে পড়তো, তারপরে হয়তো সে এখান থেকে এসে রিজাইন করে দিত। এখন তো সংসদ আছে, স্পিকার আছে, কাজে কোনো প্রবলেম হতো না। স্পিকার আজকে উনি রিজাইন করেছেন, ওইভাবেই অ্যাক্টিং প্রেসিডেন্ট হয়ে যেত, সংসদ আর একটা রাষ্ট্রপতি ইলেক্ট করে নিত। কিন্তু এইটা উনি হয়তো ভিতর থেকে এত স্ট্রং ব্যক্তি না। যদি ব্যক্তিত্ব থাকে, পার্সোনালিটি থাকে, তখন আপনি এটা স্কিপ করে দেবেন, স্কিপ করে চলে যাবেন, গিয়ে রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবেন, সিম্পল এজ দ্যাট। বাট ওনার ব্যক্তিত্বের মধ্যে উনি খুবই ভদ্রলোক মানুষ, এমনি আমি যা দেখেছি খুব নরম মনের মানুষ। সহজ উনি সরল মানুষ? এইটা যে সহজ সরল, উনি আর এইগুলি করতে চাননি বা পারবেনও না, বা উনি জানেন না। আমি আপনাকে এক্সাম্পল দিই। জি, ইন্ডিয়াতে, বেঙ্গলে যে ভাষণটা লিখে দেওয়া হয়েছিল, বিজেপির অ্যাপয়েন্টেড গভর্নর ওই ভাষণ পড়ে নাই, চলে গেছে। সে এসেছে, দাঁড়িয়েছে পোডিয়ামে, ভাষণ না পড়ে জাস্ট ওয়াকড আউট। সেম জিনিস হয়েছে আর একটা স্টেটে, ওইখানেও বিজেপির গভর্নর, সে কিন্তু ক্যাবিনেট পাস করা ভাষণ পড়ে নাই, চলে গেছে। না, ওদের পজিশন ওয়াজ ডিফারেন্ট বিকজ হি ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, কাজে ওকে তার আপনি সরাইতে পারতেছেন না, কিছু করতে পারতেছেন না। আপনি কোর্টে যান, কাছারি যান, কনস্টিটিউশনাল এইটা নিয়ে আপনি সেখানে তর্ক বিতর্ক করেন, সুপ্রিম কোর্ট উইল গিভ ভার্ডিক্ট। তো এই জিনিসটা হয়েছে, বাট সাধারণত ইট ডাজ নট হ্যাপেন। প্রেসিডেন্টকে যেটা ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দিয়েছে সেটাই প্রেসিডেন্টকে পড়তে হবে। এবং আপনি জানেন যে আমার দেশে, অ্যাজ অপোজ টু ইন্ডিয়াতে চিফ এক্সিকিউটিভ ইজ দ্য প্রেসিডেন্ট। উনি ওই ভাষণটা নাও পড়তে পারেন, উনি সেখানে ঝামেলাও করতে পারেন। আপনার দেশে চিফ এক্সিকিউটিভ হচ্ছে প্রাইম মিনিস্টার। আই এম সরি, প্রাইম মিনিস্টার যেভাবে দিয়েছেন ওইভাবেই ভাষণটা উনি পড়েছেন। এই ক্ষেত্রে আওয়ামী লিডার্সরা যদি ক্ষুব্ধ হবেন, বাট উনি তো কনস্টিটিউশনাল হেড হিসাবে উনি তো এটার বাইরে যেতে পারেন না, ঠিক না? ক্ষুব্ধ হলে হবেন, তো কাজে আপনার তো করার কিছু নাই। ওনাকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে আওয়ামী লীগের একটি অংশের পক্ষ থেকে, সেইভাবে আসলে দাঁড় করানোর কোনো জায়গা আসলে নেই, তাই কিনা? No, no, he should not be. He should not be punished or criticized for that. জি, আওয়ামী লীগের খুব গুরুত্বপূর্ণ দলের সাধারণ সম্পাদক পর্যন্ত ওনার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন,
এবং আওয়ামী লীগের জন্য তিনি কিছু করেননি, তার আসলে কি করার ছিল? রাষ্ট্রপতির কতদূর কি করার ছিল ইনক্লুসিভ পলিটিক্স কিংবা নির্বাচন নিয়ে? আপনি কি ওবায়দুল কাদেরের কথা বলছেন? জি, ওবায়দুল কাদেরের কথা বলছি, ডাইরেক্ট দলের He's a ভার্চুয়াল joker. সভায়। He's a joker. He's a joker. আজকে আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, আজকে শেখ জি। হাসিনার যে পরিণতি হয়েছে, হি ইজ রেসপন্সিবল। হি ইজ জি। রেসপন্সিবল। উনি যেভাবে লেলিয়ে দিয়েছিলেন ইভেন লাস্ট ডেজগুলিতে, হি ইজ রেসপন্সিবল। সবচেয়ে খারাপ লোক আওয়ামী লীগের মধ্যে সে, নট ফিট টু বি দ্য জেনারেল সেক্রেটারি। দ্যাট ওয়াজ দ্য মিস্টেক দ্যাট শেখ হাসিনা মেড। একবার ওনাকে করেছে, ঠিক আছে, কিন্তু তারপরে করা উচিত হয় নাই। She should have looked to somebody else. These are the mistakes. She was not properly advised. এই জোকার পোকার এইদেরকে দিয়ে উনি সরকার চালাবেন, উনি পার্টি চালাবেন, কি বলেন? He's a joker. Don't talk about him. He's a জি। nonsense of a man. জি, আমরা ওই বিষয়ে আর আলাপ না করি। আচ্ছা, রাষ্ট্রপতির হঠাৎ করে পদত্যাগের ঘটনাটা ঘটলো কেন? প্রায় 6 মাস পরে এসে ঘটলো কেন? আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? না, এটা কোনো প্রবলেম না, বিকজ রাষ্ট্রপতি এর সাথে কথা হচ্ছে, রাষ্ট্রপতি নিজেই প্রাইম মিনিস্টারকে বলেছিলেন যখন উত্তর দেন তারপরে, যে দেখেন আপনি এখন প্রধানমন্ত্রী, আপনি যখন বলবেন যে আপনি নিজের লোককে অ্যাপয়েন্টমেন্ট দেবেন, আমাকে বললেন, আমি রিজাইন করে চলে যাব। এইটা জি। নিয়ে কোনো ওনার ইয়ে ছিল না যে না আমাকে রাখতে হবে বা ইয়ে করতে হবে। নো, ইট ওয়াজ আ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং। কাজে জুলাইয়ের 21 তারিখে, ইফ আই এম নট রং, প্রাইম মিনিস্টার ওনাকে রিকোয়েস্ট করেছেন যে এখন সময় হয়েছে, আমরা নিজেদের রাষ্ট্রপতি দিতে চাই। উনি বলছেন কোনো অসুবিধা নাই, আমি রিজাইন করব। আর এমনিও উনি অসুস্থ, এটা আমি কেন সবাই জানে দ্যাট উনি অসুস্থ, এবং উনি নিজেই বলেছেন যে না, শেখ হাসিনার সাথে এইসব বানোয়াট কথাবার্তা এরা বলতেছে, কোনো নেই। আর আমি তো বলি যে শেখ হাসিনার সাথে উনি যদি কথাও বলেন, হোয়াট ইজ দ্য রং? কি কোনো হ্যাঁ। আইন আছে যে শেখ হাসিনার সাথে কথা বলতে পারবেন না, বা জি, কাউকে আপনি মানা করতে পারেন? আরে মানুষকে যখন ফাঁসি দেয় তখনও তো আত্মীয় স্বজন, লয়ার, তারা গিয়ে ওর সাথে কনভিক্টের সাথে কথা বলে হ্যাঙ্গিং এর আগে। সো হোয়াট ইজ দ্য রং? শেখ হাসিনা ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার ফর 17 ইয়ার্স। আর এই রাষ্ট্রপতি যিনি শাহাবুদ্দিন চুপ্পু, এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু 3টি সরকারকে সার্ভ করেছেন, 3টা হেড অফ গভর্নমেন্টসকে। নাম্বার 1 শেখ হাসিনা, নাম্বার 2 দ্য সাউথ ফ্রড ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইউনুস সরকার প্রধান, যাকে আমি মানি না সরকার প্রধান, টোটালি ইনলিগাল। জি, আমরা আর মানি না। আর নাম্বার 3 বিএনপিকে, বিএনপিরও উনি ছিলেন। আমাদের দেশ একটু ভিন্ন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। অনেকেই বলেন যে ওর অমুক শেষ হয়ে গেছে। যখন হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব ওনার বিরুদ্ধে একটি মুভমেন্ট হলো, মুভমেন্টের পর উনি পাওয়ার হ্যান্ড ওভার করে দিলেন, কনস্টিটিউশনালি হ্যান্ড ওভার করে দিলেন, তখন লোকজন বললো এই শেষ। কিন্তু দেখেন, হুসেন মোহাম্মদ এরশাদ ইজ দি অনলি মিলিটারি রুলার পুরা পৃথিবীতে যে জনগণের রোষে পদত্যাগ করতে হলো, অ্যাঙ্গার অফ দ্য পিপল বা হোয়াট এভার, যারাই করেছে, হয়তো পিপল তো আর ছিল না, যাদের করার করেছে, যেখান থেকে কনস্পিরেসি হয়েছে, তখন ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা তখনও ইনভলভ ছিল, মাইলাম টাইলাম, ওই যে আমেরিকান অ্যাম্বাসেডার মাইলাম তখনও ইনভলভ ছিল এইসব ইসের মধ্যে। তো তখন তারপরে পৃথিবীতে একমাত্র মিলিটারি রুলার যে রাজনীতি করেছে, যে দল চালিয়েছে, যে 5 সিটে নির্বাচিত হয়েছে। যদি 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 শাহাবুদ্দিন সাহেব ঠিক করে যদি করতেন, ওনাকে করতে দেওয়া হয় নাই, যদি উনি দিতেন, এলাউ করতেন যে ঠিক আছে বিএনপি এরশাদ সাহেবও বক্তৃতা রাখবেন বা ওনার পক্ষে কেউ বক্তৃতা রাখবেন এবং একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ইয়ে হবে, সুযোগ দেওয়া হবে, তাহলে হয়তো দে উড হ্যাভ গট অনেক বেশি সিটস পেত। উই ডোন্ট নো, হয়তো মেজরিটি পেয়ে যেত।
কিন্তু উনি পেলেন 35টা, ইফ আই এম নট রং, ঠিক আছে? তো এই জিনিসটা দেখতে হবে। আজকে যারা বলছে দেখ আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তো ওদের যথার্থে বলি যে এটা বাংলাদেশ, এটা আপনার দেশে কামব্যাক হতে পারে, জি আমি গ্যারেন্টি তো দিতে পারি না, বিকজ 4-5 কোটি তো একদম ডাইরেক্ট সাপোর্টার্স আছে। আজকে জি যদি বিএনপি কে আওয়ামী লীগ সাপোর্ট না দিত তাহলে হয়তো বিএনপি এত ভোটও পেত না। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমার পলিটিক্স, আমার সিচুয়েশন, আমার দেশ, আমার জনগণ কি ধরনের, এটা বুঝেই তো আপনাকে কাজ করতে হবে। উই আর ভেরি সেন্টিমেন্টাল পিপল, উই আর ভেরি ইমোশনাল পিপল, যারা বাস্তবের সাথে চলে না, যারা ইমোশনে চলে। সো ডোন্ট আন্ডাররাইট এন্ড ডোন্ট আন্ডার এস্টিমেট শেখ হাসিনা। জি আচ্ছা, এই মুহূর্তে একটা দাবি উঠছে যে যারা রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিলেন ইউনূসের পুরো আমল জুড়ে, জামাত, এনসিপি, তাদের বাচ্চা কাচ্চা, তারা রাষ্ট্রপতিকে আইনগতভাবে মোকাবেলা, গ্রেপ্তার ইত্যাদি বিভিন্ন দাবি তুলছে। এই দাবি কি তাদের ধোপে টিকবে? না, শোনেন, উনি রাষ্ট্রপতি থাকাকালীন সময় এই জুলাই অগস্ট হয়েছে, উনি তো কাউকে কিছু করেননি, উনি তো দেশকে সেভ করেছেন, রাষ্ট্রকে সেভ করেছেন। আপনি কি মামলা করবেন? হ্যাঁ, আগে ওনার যদি ইসলামী ব্যাংকে, যেখানে উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, বা যখন অ্যান্টি কারাপশন কমিশনে চাকরি করেছেন, বা উনি যখন জজ ছিলেন, বা অন্য কিছু যদি উনি করে থাকেন তার আগে, বিকজ রাষ্ট্রপতি হিসাবে উনি জুলাই অগস্টের সাথে আপনি ওনাকে কিছু করতে পারবেন না, উনি কিছু করেনই নাই। উনি তো বঙ্গভবনে বসা, উনার থেকে তো কেউ অর্ডার নেয় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেটা হয়েছে যে আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশন, সেখানে ওনার ইমিউনিটি দেওয়া আছে, উনি কিচ্ছু কেউ করতে পারবে না। উনি যখন রাষ্ট্রের আহ, আহ, 1 নম্বর ব্যক্তি, রাষ্ট্রপতি দেশের, আপনি ওনার বিরুদ্ধে, ওর আগে পিছে যদি উনি এখন ধরেন যদি উনি ওনার বউকে খুন করে দেন, তাহলে মামলা হবে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, ইউ আন্ডারস্ট্যান্ড? বাট এইগুলি দেখেন, আমি আপনাকে বলি, এরা এরা পড়াশোনা করে না তো, এরা হুজুকে চলে, হুজুকে। আনফর্চুনেটলি আমাদের কোর্ট কাছারিও হুজুকে চলে, হুজুক হুজুক, বুঝছি? জি আমি কেন এই কথাটা বললাম? আমি এই কারণে বললাম যে আপনি বলছেন যে ইন্ডিয়া শেখ হাসিনাকে দিচ্ছে না, তা আপনি বলছেন যে তোমার সাথে তো আমার চুক্তি আছে এক্সট্রাডিশন, তুমি কেন শেখ হাসিনাকে এক্সট্রাডিট করছো, কেন করছো না? কিন্তু কি ওই 11 পাতা এক্সট্রাডিশন ট্রিটি কেউ পড়েছে? হ্যাজ পড়েনি। এনিবডি রেড? যারা এইসব ডিমান্ড করছে ওরা পড়েছে? ওরা চোখে দেখেছে এক্সট্রাডিশন ট্রিটি কি দেখতে কিরকম? 26টা আর্টিকেল ওরা কি পড়েছে? ইন্ডিয়া উইল নেভার গিভ, বিকজ এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ইন্ডিয়া শেখ হাসিনাকে দিতে পারে না। আপনার যাদেরকে আপনি অর্ডার দিয়েছেন আইসিটিতে, শেখ হাসিনাকে বাদই রাখলাম, অন্যদেরকেও দিতে বাধ্য না, বিকজ এক্সট্রাডিশন ট্রিটি ইজ নট অ্যাপ্লিকেবল টু দোজ কনভিক্টেড এন্ড সেন্টেন্সড বাই আইসিটি। এটা আল্লাহর ওয়াস্তে করতে হবে। ওই যে ক্রাইম যেটা থাকতে হবে, ডুয়াল ক্রাইম থাকতে হবে, অর্থাৎ ওইখানেও এটা ক্রাইম আছে, এইখানেও ওখানে ক্রাইম বন্দী আছে। থাকতে হবে। জি, ওখানে বন্দী আছে, তাহলে বন্দী বিনিময় হতে পারে। কেউ তো বন্দী নেই। না না, হ্যাঁ ক্রাইম, ডুয়ালিটি অফ ক্রাইম, অর্থাৎ যে একটা খুন হয়েছে, স্বাভাবিক স্বাভাবিক আদালতে এইটার মামলা চলেছে, ওইটা আপনি পাবেন, এক্সট্রাডাইট করতে পারবেন, বিকজ ইন্ডিয়াতেও স্বাভাবিক সেশনস কোর্ট আদালতে মামলা চলে ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে পারে, কিন্তু ইন্ডিয়াতে তো আইসিটি নাই। এই যে ডুয়াল ইয়ে যদি না থাকে তাহলে আপনি পারবেন না। তারপরে ওইখানে আরো আছে, পলিটিক্যাল মামলা যদি হয় বা পলিটিক্স ইনভলভ থাকে তাহলে এক্সট্রাডিশন হবে না, বুঝছি? আল্লাহর ওয়াস্তে আপনার মাধ্যমে এদেরকে বলছি যে এই 11 পাতা পড়তে কতক্ষণ লাগবে? ইংলিশে আছে, ইংলিশ ভালো করে যদি না পড়তে পারো, বাংলা বাংলায় করে কাউকে দিয়ে করে নাও, পড়ো, 26টা আর্টিকেল আছে। বাট আমি রাজনীতি করব
রাজনীতি করব দেশ আর রাষ্ট্রের জন্য, এবং আমি কি চাচ্ছি আরেক রাষ্ট্রের কাছে বা কি চাচ্ছি না, এইটা আমি যদি না জানি, ওয়াকিফাহাল না হই, তাহলে তো বিরাট সমস্যা আমাদের দেশ আর রাষ্ট্রের জন্য। আমাদের আমাদের তো টোটাল ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি পুরো রাষ্ট্রের অনেক নিচে নেমে গেছে, স্তরটা অনেক নিচে নেমে গেছে। উই হ্যাভ টু রেজ আওয়ার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। এর জন্য আমাদের কারিকুলামস গুলি চেঞ্জ করতে হবে, এডুকেশন এর মধ্যে আমাদের রেভলিউশনারি চেঞ্জেস আনতে হবে, যেন যারা এই পড়াশোনা করে ওদের যেন একটা এমন এডুকেশন হয় যে পৃথিবীর সাথে খাপ মিলিয়ে চলতে পারে। আজকে আপনার একটা ইউনিভার্সিটিও 500-র মধ্যে নাই, নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি 500-র মধ্যে নাই আপনার। তো আপনি কি, যেখানে আমার ঢাকা ইউনিভার্সিটি আপনার অক্সফোর্ড অফ দ্য ইস্ট বলতো, ওর অবস্থা দেখেন। ব্যারিস্টার ফুয়াদ তো বলেছে বন্ধ করে দেন ঢাকা ইউনিভার্সিটি। হোয়াট হ্যাজ ঢাকা ইউনিভার্সিটি গিভেন আস? সে বলতেছে না, প্রত্যেক দিন বলতেছে। জি সে জানে না যে ঢাকা ইউনিভার্সিটি কি দিয়েছে, বেঙ্গলকে কি দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি।